শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। আপনারা জানেন যে আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব। সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আসিফ ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান, নিউ এজ গ্রুপ। জনাব আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক হার নিয়ে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী রাউন্ডগুলোতেও আমরা দেখেছি যে যখন প্রথম প্রাথমিক পর্যায়ে রেসিপ্রোকাল ট্যারিফটা আরোপ করা হলো, তারপরে দফায় দফায় আলোচনা করে সেটা কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসা সক্ষম হয়েছিল। কিন্তু এরপরেও আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি এবং আলোচনা সাপেক্ষে যারা সরকারের ঊর্ধ্বতন পদে আসীন আছেন তাদের কাছ থেকে শুনেছি যে প্রক্রিয়াটা অব্যাহত থাকবে, যেন আরো এই রেসিপ্রোকাল ট্যারিফটা কমানো যায় কিনা, এবং সেটার জন্য বিশেষ কিছু নতুন অ্যাভিনিউ কিংবা স্কোপ আলোচনার টেবিলে আসতে পারে, এরকম কথাই আমরা শুনেছিলাম। একটা কথা যেটা শুনেছিলাম যে যেহেতু বাংলাদেশ প্রচুর পরিমাণে তুলা আমদানি করে এবং বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, এবং আমাদের অ্যানুয়াল এক্সপোর্ট প্রায় $40 বিলিয়ন কাছাকাছি, এবং যেহেতু এই শিল্পটি পুরোপুরি আমদানিকৃত তুলার উপর নির্ভরশীল, যেহেতু বাংলাদেশ সেরকম তুলা প্রস্তুত করে না, প্রায় বার্ষিক 8.5 মিলিয়নের বেশি বেল বাংলাদেশে ইম্পোর্টেড হয়, এবং যা মোট চাহিদার কিন্তু যে প্রয়োজন তার অনেকটা কমই পূরণ করে বলা যায়। সুতরাং মার্কিন যে ইউএস কটন সেটা ব্যবহার করে যদি সেটা স্পিন করে বাংলাদেশে এবং তৈরি পোশাক তৈরি করা যায় এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যায়, সেই ক্ষেত্রে আরো কিছু কনসেশন পাওয়া যায় কিনা, এই বিষয়ে আমার মনে হয় বেশ কিছু আলোচনা হয়েছে এবং হয়তো কিছু অগ্রগতি হয়েছে, এবং সেটার ধারাবাহিকতায় হয়তো কিছু কনসেশন আরো আসতে পারে। সুতরাং আমি মনে করি ইটস এ স্টেপ ইন দ্য গুড ডিরেকশন। কারণ আমরা দেখছি আমরা যে সমস্ত দেশের সঙ্গে প্রতিযোগিতা করি তারা কিন্তু এই পারস্পরিক আলোচনাটা অব্যাহত রেখে তাদের যে রেসিপ্রোকাল ট্যারিফ ছিল সেটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি আমাদের টিকে থাকতে হয় এবং আমাদের তৈরি পোশাক শিল্পের ক্রমবর্ধমান উত্তরোত্তর রপ্তানি যদি আমরা বাড়াতে চাই, তাহলে এই ধরনের পদক্ষেপ ভালো হবে বলে আমি মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইউএস কটন সেটা বাংলাদেশে যে টোটাল তুলা আমদানি হয় তার 10% মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। অন্যান্য যে দেশগুলো থেকে আসে, পশ্চিম আফ্রিকা থেকে প্রায় 40% আসে, ভারত থেকে 19% আসে, অস্ট্রেলিয়া থেকে 9% আসে, এবং অন্যান্য দেশ মিলে প্রায় 5% মতো আসে। মার্কিন তুলার প্রধান একটা বিশেষত্ব হচ্ছে যে এটার মানের ধারাবাহিকতা, এটার স্টেপল যে লেংথ বলা হয় সেটা বেশ বড় এবং কন্টামিনেশনটা অনেক কম করে, এবং ইউএস কটন ট্রাস্ট প্রোটোকলের মাধ্যমে ট্রেসেবিলিটি এনশিওর করা যায়, যেটা কিন্তু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারাই নন, ইউরোপিয়ান ইউনিয়নের ক্রেতারাও এখন ট্রেসেবিলিটি নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং তাদের কাছে এই বিষয়টা অত্যন্ত মূল্যবান। যদিও মার্কিন তুলার দাম ব্রাজিল বা ভারতের তুলনায় সামান্য বেশি, ইটস অ্যাবাউট ইন অ্যাভারেজ 0.04 সেন্ট, 4 সেন্টের মতো, কিন্তু যেহেতু উৎকৃষ্ট মান এবং পরিচ্ছন্ন তুলা এটা, এর জন্য অন্যান্য তুলার তুলনায় প্রক্রিয়াজাতকরণ অপচয় কম হয়। তো আমি মনে করি যে বাংলাদেশের যে স্পিনিং মিলগুলো আছে তারা বছরে প্রায় 15 মিলিয়ন বেল তুলা প্রক্রিয়াজাত করতে সক্ষম হয়। মার্কিন তুলার ভিত্তিতে উচ্চমানের সুতা উৎপাদন এবং সম্প্রসারণের যথেষ্ট সুযোগ এখানে রয়েছে, এবং এটার মাধ্যমে যদি আমরা কিছু ট্যারিফ কনসেশন পাই সেটা তো একটা পজিটিভ নিউজ হতে পারে
আমি মনে করি। এখানে একটা বিষয় আছে যে 20% বেশি মার্কিন উপাদানযুক্ত পোশাক পণ্যের ক্ষেত্রে পণ্যের ধরন এবং উপাদানের অংশ অনুযায়ী অতিরিক্ত 20% পারস্পরিক শুল্কের মধ্যে প্রায় 3.5 থেকে 7% কিন্তু এড়ানো সম্ভব, যদি এটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে তো আপনি দেখেছিলেন যে 20% আমাদের কনসেশন ছিল রেসিপ্রোকাল, সেটা হয়তো আরো কমিয়ে আনার সম্ভাবনা 9 তারিখে যে সম্ভাব্য মিটিং সেখানে হতে পারে। চুক্তি যে হচ্ছে এখানে আসলে চুক্তিতে কি কি থাকছে সেটি যদিও এখনো আমরা জানা নেই। সেক্ষেত্রে আসলে চুক্তির আগে যদিও যুক্তরাষ্ট্রের সাথে ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ সই করেছে। তো সেক্ষেত্রে আসলে চুক্তিতে কি থাকতে পারে বা চুক্তিটা কেমন হওয়া উচিত বলে আপনারা মনে করেন? দেখুন, চুক্তিটা কিন্তু যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে তাই নয়। আপনারা দেখেছেন যে ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসাবে মনে করেন এবং প্রতিটি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে। এবং যেহেতু এখন বিশ্বব্যাপী, আগে যেমন আপনার WTO ছিল, মাল্টিল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্টের আওতায় সবকিছু হতো, এখন যেহেতু ওটা এফেক্টিভ না এবং প্রত্যেকটা দেশের সঙ্গে আপনাকে বাইল্যাটারালি এই কাজগুলো করতে হবে, সুতরাং এই আলোচনাটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং আমি মনে করি আমাদের যে সমস্ত পজিটিভ ইনপুটস আমরা দিতে পারি এই বাণিজ্যিক ভারসাম্য কমানোর ক্ষেত্রে, এবং এই যে ট্যারিফটা সেটা যেহেতু আমাদের পক্ষে যায়, সেক্ষেত্রেই আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা উচিত বলে মনে করি। আমাদের সরকারের পক্ষ থেকে যারা এই নেগোসিয়েশনে সম্পৃক্ত আছেন, আই এম শিওর যে তারা এই বিষয়টা মনে রেখেছেন। কারণ আমাদের আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের যে রপ্তানি বাস্কেট সেটা কিন্তু প্রচুর পরিমাণে এখনো একমাত্র একটি পণ্যের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে তৈরি পোশাক। এবং তৈরি পোশাকের এই ক্রমবর্ধমান রপ্তানি যদি আমরা অব্যাহত না রাখতে পারি, এবং আপনাকে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে যে 2029 সালে পর আমাদের যে LDC গ্রাজুয়েশনের যে আমরা কথা বলছি, সেটা যদি হয়ে যায়, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমরা যে একটা ট্যারিফ বেনিফিট পেতাম 10 থেকে 12% আমাদের প্রতিযোগী যে সমস্ত দেশসমূহ তাদের কাছ থেকে, সেটাও কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন একটা বড় এক্সপোর্ট ডেস্টিনেশন বাংলাদেশের জন্য, এবং সিঙ্গেল কান্ট্রি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ রপ্তানি ডেস্টিনেশন, এই আলোচনাগুলো এবং এই আমাদের কিভাবে আরো বেশি কনসেশন আমরা বের করে নিয়ে আসতে পারি, সেটাই এই আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে যদিও বাণিজ্য সচিব বলেছেন যে চুক্তির পরে এবং যদি আমরা সেখানকার তুলা আমদানি করি, সেই তুলা থেকে যদি পোশাক রপ্তানি করি, সেখানে বিনা শুল্কে সুযোগ তৈরি হতে পারে। একই সাথে যেটি এখন আরোপিত শুল্ক হার আছে সেটিও কমে আসতে পারে। যদি এটি হয় তাহলে রপ্তানি যারা মানে যুক্তরাষ্ট্র ভিত্তিক রপ্তানির বাজারের জন্য আপনাদের জন্য কতটা সুবিধা বয়ে আনবে বলে মনে করেন? আচ্ছা, মার্কিন তুলার অংশীদারিত্ব বর্তমানে প্রথমে বলেছি যে 10% আছে। এখান থেকে যদি আমরা এটাকে 50% উন্নীত করতে পারি, বিশেষ করে যুক্তরাষ্ট্রগামী রপ্তানি চাহিদা পূরণের জন্য প্রায় $950 মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত তুলা বাংলাদেশে আমদানি হতে পারে, যেটা বাণিজ্য ভারসাম্য কমাতে সাহায্য করবে। এবং শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই প্রায় 4 থেকে 4.5 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি সমর্থন করতে পারে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পোশাকের 72%ই কিন্তু তুলাজাত পোশাক, যার পরিমাণ প্রায় 375 মিলিয়ন কেজি এবং মূল্য 5.3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 130 মিলিয়ন কেজি তুলা আমদানি করে, যা দিয়ে মাত্র প্রায় 80 মিলিয়ন কেজি পোশাক উৎপাদন সম্ভব। অথচ যুক্তরাষ্ট্রে বর্তমানে রপ্তানিকৃত 375 মিলিয়ন কেজি তুলাজাত পোশাক উৎপাদনের জন্য প্রয়োজন প্রায় 600 মিলিয়ন কেজি তুলা। অর্থাৎ যুক্তরাষ্ট্রগামী আমাদের রপ্তানির জন্য প্রয়োজনীয় মোট তুলার প্রায় 10%ই বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আসছে। সুতরাং এখানে যথেষ্ট স্কোপ আছে। আমাদের এই US কটন যদি আমরা প্রমোট করি এবং আমরা যদি ব্যবহার করি, তাহলে এটা আমাদের মার্কিন তুলা আমদানি আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করতে পারে এবং বৃহত্তর বাণিজ্য আলোচনায় সহায়ক হিসেবে কাজ করতে পারে
আমি আমি মনে করি। সুতরাং ক্রেতাদের আস্থা বৃদ্ধির জন্য যে আমাদের মিলগুলো আছে, স্পিনিং মিলগুলো, তাদেরকে ইউএস কটন ট্রাস্ট প্রোটোকল গ্রহণে উৎসাহিত করা প্রয়োজন বলে আমি মনে করি। এবং এতে করে ভবিষ্যতে মার্কিন তুলার ব্যবহারে আমাদের বাংলাদেশের জন্য উচ্চ মূল্যের পোশাক রপ্তানি, উন্নত বাজার সম্মতি এবং শক্তিশালী বাণিজ্য সম্পর্কের পথ সবকিছুই উন্মোচন করতে পারে আমি মনে করি। এই ধরনের বাণিজ্য চুক্তিতে আসলে দেশের কোন কোন স্বার্থগুলো দেখা উচিত বলে আপনি মনে করেন, বিশেষ করে রপ্তানির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বা বাড়ানোর জন্য? যেহেতু মূল বিষয়টাই হচ্ছে দ্বিপাক্ষিক যে বাণিজ্য সেটাকে বৃদ্ধি করা এবং উভয় পক্ষেরই যেন একটা ইন্টারেস্ট থাকে সেটা প্রোটেক্ট করা, সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। আপনাকে মনে রাখতে হবে যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের ব্যাপারে আমি প্রথমেই বলেছি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং তারা যদি দেখে যে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে এসে এই ট্রেড ডেফিসিটটা কমানোর জন্য দুই দেশেরই ইন্টারেস্ট প্রোটেক্ট করে একটা মুভ নিতে চাচ্ছে, আমি মনে করি সেটাই সবার জন্য ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারবে ভবিষ্যতে। জনাব আসিফ, আরেকটি বিষয় আপনি জানেন যে বাংলাদেশের রপ্তানিকারক যারা আছে তাদের অনেকগুলো চ্যালেঞ্জও কিন্তু রয়েছে, বিশেষ করে জ্বালানির সংকট আছে, আমাদের অভ্যন্তরীণ অনেক জটিলতা আছে। এইসব জটিলতা বা এই চ্যালেঞ্জগুলো যখন আমাদের বিদ্যমান, তখন আসলে এই চুক্তি হলে আমাদের সক্ষমতা যে জায়গাটি, সেই জায়গাটাতে আমরা কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন? না, ওই সমস্ত চ্যালেঞ্জগুলো তো বরাবরই ছিল, থাকবে। আমরা এইসব ব্যাপারে অনেক বছর থেকেই দেখে আসছি এবং চেষ্টা করছি একসঙ্গে সরকারের সঙ্গে, যে সরকারের ক্ষমতায় থাকেন না কেন, জিনিসগুলো যেন আমরা সমাধান করতে পারি। এই যে ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের, সেই 1980-র দশক থেকে এই 2025-26 পর্যন্ত, সেটা তো আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো ওভারকাম করেই হয়েছে। সুতরাং অন আ ব্রড স্কেল এই জিনিসটাকে স্ট্র্যাটেজিক্যালি লং টার্ম একটা প্ল্যান হিসেবে দেখতে হবে এবং সেভাবে আমাদের এগোতে হবে। মূল ক্রাক্সের যেটা আমি প্রথমেই বলেছি, এখানে এক নম্বর বিষয় হচ্ছে আপনার ভবিষ্যতে বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট হচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং যেহেতু আপনার প্রেফারেন্স যেগুলো আছে, ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের যে প্রেফারেন্স গুলো, সেটা ক্রমান্বয়ে ইরোড হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বর্তমান চলমান আলোচনা হচ্ছে, এই দুটোই কিন্তু অতি জরুরি। সুতরাং আমি মনে করি এই সমস্ত জিনিসগুলো কনসিডারেশনে নিয়ে আমাদের সেভাবেই মনোনিবেশ করা প্রয়োজন এবং আমাদের ভবিষ্যতের বাংলাদেশের ট্রেড স্ট্র্যাটেজি, ইন্টারন্যাশনাল ট্রেড স্ট্র্যাটেজি, সেভাবেই আমাদের ফোকাস করে এগোনো প্রয়োজন। আপনি এলডিসির কথা বলছিলেন, এলডিসি তো সম্ভবত এই বছরের নভেম্বরে হতে পারে এরকম, যদিও চূড়ান্ত না। আপনাদের পক্ষ থেকে এটি বাড়ানোর জন্য দাবি আছে। সেক্ষেত্রে যদি এটা হয়, আপনাদের প্রস্তুতি কি, কতটা প্রস্তুত আছে আপনারা, মানে এই মুহূর্তে কতটা প্রস্তুত আছেন আপনারা? দেখুন, ব্যবসায়ী সম্প্রদায় বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমি বলবো যে গত বছরের মার্চ এপ্রিল থেকেই কিন্তু আমরা বিভিন্ন তথ্যপাত্রের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বোঝানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যদি আমরা গ্রাজুয়েট করে ফেলি, যদিও 3 বছরের একটা টাইম পাওয়া যাবে, যেটাকে বলা হয় ব্রিদিং পিরিয়ড, তবু আমি মনে করি সেটা কিন্তু নট এনাফ। যেহেতু সমস্ত বিজনেস কমিউনিটি মনে করছে যে এটাকে আরেকটু বাড়ানো প্রয়োজন, আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা বিবেচনায় রাখবেন। কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটা আলোচনা চলছে এবং আমরা we don't want to disturb the export basket, আপনি যদি ব্রডার সেন্সে চিন্তা করেন, আমাদের রপ্তানিটা তো ধরে রাখতে হবে এবং সেটা ধরে রাখতে হলে আমাদের বোথ ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে রপ্তানি, সেটাকে প্রোটেক্ট করতে হবে এবং সেটা প্রোটেক্ট করার জন্য যে সমস্ত পজিটিভ স্টেপস গুলো আমাদের নেওয়া প্রয়োজন, যে সমস্ত স্ট্র্যাটেজি গুলো আমাদের নেওয়া প্রয়োজন, সেটা আমাদের মেনটেন করা উচিত বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে ভারত ইতিমধ্যে ইউ এর সাথে চুক্তি করতে যাচ্ছে। যদি সেটি হয় 2027 সালে সেটি হতে পারে, এবং এই চুক্তি যদি হয় তাহলে আসলে ইউ এর বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা বাড়বে কিনা, আপনার কি মনে হয়?
হ্যাঁ, অবশ্যই সেটা বাড়বে, কারণ আমরা শুনেছি বিভিন্ন পত্রপত্রিকায় এবং ইউটিউবেও কয়েকদিন আগে দেখলাম যে যখন এই বাণিজ্য চুক্তিটা ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন করলো, তখন ভারতের যে বাণিজ্য মন্ত্রী আছেন উনি স্পেসিফিক্যালি একটা টার্গেটের কথা বলেছেন। উনি বলেছেন যে তারা চান যে এই চুক্তির মাধ্যমে বর্তমানে ভারতের যে রপ্তানি $8 বিলিয়ন আছে সেটা তারা $30 বিলিয়ন নিয়ে যেতে চান। তো তারা যদি $30 বিলিয়ন নিয়ে যেতে চান, তো অবশ্যই আমাদের যেহেতু একটা সিগনিফিকেন্ট রপ্তানি ইউরোপিয়ান ইউনিয়নে আছে, সেটা নিশ্চয়ই প্রতিযোগিতার মধ্যে পড়বে। কারণ আমরা তো দেখেছি শুধু ভারতই নয়, আমরা ইউ মার্কেটের জন্য আমরা কম্পিট করি চীনের সঙ্গে, আমরা কম্পিট করি ভিয়েতনামের সঙ্গে, আমরা কম্পিট করি পাকিস্তানের সঙ্গে, আমরা কম্পিট করি শ্রীলঙ্কার সঙ্গে, ইন্দোনেশিয়ার সঙ্গে। যে সমস্ত দেশগুলোই আমাদের এই রিজনে তৈরি পোশাক রপ্তানি করে, ইউরোপিয়ান ইউনিয়নে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য ডেস্টিনেশন, সব কিন্তু একটা কম্পিটিটিভ প্রাইসিং এর মাধ্যমে আসে। এবং এখানে অন্যান্য বিষয়ও আছে, শুধু যে প্রাইস তা নয়, সাস্টেনেবিলিটি একটা বিষয় আছে, ট্রেসেবিলিটির কথা আমি প্রথমে বলেছি, সেটা একটা বিষয় আছে। ক্রেতার সঙ্গে আমাদের যে বাংলাদেশি রপ্তানিকারকরা আছেন তাদের মধ্যে যে সম্পর্ক, দীর্ঘমেয়াদী সম্পর্ক, সেটাও অনেক কারণ আছে। সবকিছুই বিবেচনার মধ্যে নিতে হবে। বাট স্টিল যদি ভারত একদম ফোকাসড হয়ে তারা তাদের তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাড়াতে চায় ইউরোপিয়ান ইউনিয়নের, এবং এফটিএটা যেহেতু সেটা একটা সহায়ক ভূমিকা নেবে, এবং যে 10 থেকে 12% যে ইম্পোর্ট ট্যারিফের যে গ্যাপটা ছিল সেটা যেহেতু কমে নিয়ে আসবে, তারা সঙ্গত কারণেই আমাদেরকে আমাদের বেল্ট আরো টাইটেনিং করতে হবে। এই বিষয়ে আমাদের স্ট্র্যাটেজি সেভাবেই নিতে হবে যেন আমরা আমাদের ইন্টারেস্ট যেন প্রোটেক্ট করতে পারি। জনাব আসিফ, আমরা আলোচনার শেষের দিকে আপনার কাছে আরো দুটি বিষয় ছোট করে একটু জানতে চাই। একটি হচ্ছে যে রপ্তানি গত 6 মাস ধরে রপ্তানি কমছে, বিশেষ করে পোশাক খাতের রপ্তানিতে বড় ধরনের একটি ধাক্কা খেয়েছে। এটি থেকে আসলে উত্তরণের উপায় কি? এটি কি শুধুমাত্র বাংলাদেশের নির্বাচন বা বর্তমান অভ্যন্তরীণ সমস্যার কারণেই কমেছে, নাকি অন্য কোনো কারণ আছে? না, এই ব্যাপার এই জায়গাতে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাই, বিশ্বব্যাপী যেহেতু বিভিন্ন জায়গাতে একটা অস্থিরতা চলছে। আপনারা দেখেছেন যে ইউরোপে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধের বিষয়টা চলছে, এবং আমরা দেখছি মধ্যপ্রাচ্যে বেশ কিছু অস্থিরতা দেখা দিচ্ছে। সবকিছু মিলেই কিন্তু গ্লোবালি যে গ্লোবাল ট্রেড সেটা একটু অন আ রিসেশনারি ট্রেন্ড। বাংলাদেশের নির্বাচনটাও অবশ্য এখানে আসে, যেহেতু ইন্ডিভিজুয়ালি আপনি যদি বলতে চান। আমি মনে করি নির্বাচনটা হয়ে গেলে, নির্বাচন উত্তরে সরকার যদি চলে আসে এবং গ্লোবালি যে বিভিন্ন জায়গায় যে সংঘাতগুলো আছে এগুলো যদি কিছুটা কমে আসে, তাহলে আই থিঙ্ক ইট উইল বি ব্যাক অন ট্র্যাক। আমি এই ব্যাপারে খুব একটা শঙ্কা প্রকাশ করতে চাই না। তবে অ্যাট দ্য সেম টাইম আমি যেটাই প্রথমে বলেছি, আমাদের খুব কেয়ারফুলি আমাদের ওয়াচ করতে হবে আমাদের প্রতিযোগীরা কি করছেন, এবং সেভাবে আমাদের পদক্ষেপগুলো নিতে হবে। আর কি বিষয় যে এই 12 ফেব্রুয়ারি তো নির্বাচন হতে যাচ্ছে, এরপরে নতুন সরকার আসবে, যেই আসুক না কেন, সেই সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা, বা তাদের আসলে কি চ্যালেঞ্জ থাকবে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে, রপ্তানির গতি ধরে রাখা, এবং একই সাথে যে জ্বালানির সংকট রয়েছে দীর্ঘদিনের, সেই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে? আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে যে নতুন নির্বাচিত সরকার আসবেন তাদের প্রথমেই অনুরোধ করব যেন ব্যবসায়ী সম্প্রদায়ের বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে একটা রোড ম্যাপ যেন তৈরি করা যায়। সেই রোড ম্যাপটা স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী হতে হবে। ক্লিয়ারলি অনেক কিছুই রিসার্চ করা আছে, ঢাকা চেম্বারে এই বিষয়ে প্রচুর রিসার্চ করা আছে, মেট্রোপলিটন চেম্বারে করা আছে, বিজিএমএ, বিকেএমএ, বিটিএম এর, লেদার এন্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, প্রত্যেকটাই বাণিজ্য সংগঠনে কিন্তু এই ধরনের হোমওয়ার্ক গুলো করা আছে। যেটা করতে হবে সরকারের কে, নির্বাচিত সরকারকে আমাদের এই সমস্ত বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে বসে একটা স্ট্রাকচার ওয়েতে যেন আমরা এই প্রবলেমগুলো ওভারকাম করতে পারি, সেই বিষয়ে দিক নির্দেশনা তৈরি করা। জি, জনাব আসিফ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। রাজধানীর সিডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য পরবর্তী সরকারের টেকসই পথ শীর্ষক আলোচনা সভা চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মানে এলজিডি রাস্তাও ঠিক করে নাই, ওটা দেখেনি, মেগা সব মেগা মসজিদ করছে।
এখন যদি বিএনপি যদি আসে পাওয়ারে, আর যদি গ্রাম্য রাস্তাগুলো ঠিক করতে না পারে, তাহলে গভর্নমেন্ট ফল করে যাবে, এমন করে দিয়ে গেছে। আর বিএনপি মোটামুটি তো ডেমোক্রেটিক নর্মের মধ্যে থাকে, ইলেকশন দেয়, বিরোধী দলে যায়, বিরোধী দল আবার ইয়েতে আসে, যেটা বেগম খালেদা জিয়া করে গেছে। তো এখন এই জিনিসগুলোর জন্য আমি মনে করি এখানে আপনারা যারা প্যানেলে যারা আছেন, তারা তাদের যেটা হয়ে গেছে এইটা থেকে বেল আউট কিভাবে করা যায়, আপনাদের প্রত্যেকেরই আমাদেরকে সুচিন্তিত মতামত দেওয়া উচিত। এটা গভর্নমেন্ট পারে, সেই জন্য কিন্তু আমাদের তারেক রহমান সাহেব বলছে যে এবার ন্যাশনাল গভর্নমেন্ট করবো, আমরা ন্যাশনাল গভর্নমেন্ট সবাইকে নিয়ে আমরা সরকার করবো। সেই জন্যই আমরা কিন্তু আপার হাউসের কথা বলছি, যাতে শামসুল আলম সাহেবের মতো লোকরা আপার হাউসে যেতে পারে, যে কথা বলতে পারে। সেই জন্যই আমরা এটা চেয়েছি। এখন এই সরকার এসে এই যে ওনাদের যে রিপোর্ট বানালো, ওনারা যদি এই রিপোর্টগুলো নিয়ে কাজ করতো, একটা পথ বের করে দিত, তাহলে ভালো হতো। তা না করে হানা ভোটে গেল রিফর্ম। বলেন তো দেখি আপনার ইকোনমিক সেক্টর বা অন্যান্য সেক্টরের রিফর্মের জন্য কোনো আলোচনা বা কিছু করছেন কিনা ওনারা? ওনারা বললেন কনস্টিটিউশনাল রিফর্ম করতে হবে। আরে ভাই, কনস্টিটিউশন তো হয়েই আছে, কনস্টিটিউশন তো আপনার অ্যামেন্ডমেন্ট তো চলমান। সেই জন্য মাসের পর মাস বসে আলোচনা করে সনদ সই করে সেই সনদে আবার হানা ভোট, পাবলিক বোঝেই না। যেহেতু আমরা সই করছি, আমাদের পাবলিক বলতে হয়, তো বল ভাই এটা কি, এটা করলে কি হবে, আমাদের কি হবে? আর সেটার জন্য ভোট চাওয়ার বদলে ওইটা বক্তৃতা দিতে হয় আমাদেরকে, কথা বুঝছেন? এগুলো যদি করতো আপনি, এই যে আওয়ামী লীগের যে অনিয়মগুলো, এই অনিয়ম গুলোকে আমরা ইন্টারিম গভর্নমেন্ট আসছি, আমরা অনিয়মগুলো থেকে বেল আউট করে যাওয়ার জন্য কি করতে পারি আমরা রেখে যাই, যাতে এই সরকারের পরের সরকার ইলেকটেড গভর্নমেন্ট ঋণ করতে পারে। হয় নাই আপনার ওই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করো, প্রধানমন্ত্রী ক্ষমতা কিভাবে কমানো যাবে, প্রেসিডেন্টের ক্ষমতা কিভাবে কমানো যাবে, এগুলো বোঝা উচিত। কনস্টিটিউশনে অনেক কিছুই লেখা থাকে। দর্শক, রাজধানীর সিরাপ মিলনায়তনে কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভবিষ্যতে ব্যাংকিং খাতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বলেন, খেলাফি ঋণ কমাতে হলে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে হতে হবে একদিকে সতর্ক, অন্যদিকে সাহসী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতের নেতিবাচক ভাবমূর্তি পেছনে ফেলে ঘুরে দাঁড়াচ্ছে সোনালী ব্যাংক। খেলাফি ঋণ, মূলধন ঘাটতি ও রাজনৈতিক হস্তক্ষেপের মতো সংকট অনেকটা কাটিয়ে স্থিতিশীলতার পথে এগুচ্ছে ব্যাংকটি। সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলেন, সুশাসন জোরদার, প্রযুক্তির ব্যবহার ও কর্মীদের দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। আমাদের খেলাফি ঋণের হার 15.34, যেটি ইন্ডাস্ট্রির এভারেজে অনেক নিচে। 2026-এ আমাদের মোর ইনক্লুসিভ হতে হবে, মোর ট্রান্সপারেন্ট হতে হবে, মোর অ্যাকাউন্টেবল হতে হবে, মোর টেকনোলজি বেসড সলিউশনের মধ্যে যেতে হবে। সম্মেলনে ভবিষ্যৎ ব্যাংকিং খাতে কঠিন চ্যালেঞ্জ আসছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতায় এখনো ঘাটতি রয়েছে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা সমঝোতার মাধ্যমে মোকাবেলা করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছে দেশে অর্থনৈতিক অবস্থাটাকে মোটামুটি স্টেবল করা এবং এটাকে সামনে এগিয়ে নেওয়ার একটা সহায়ক ভূমিকা পালন করার জন্য, কিন্তু চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরো বেশি নেই। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকের মুনাফা বা রিজার্ভ বাড়ানোই সাফল্য নয়, যদি তা অর্থনীতিতে প্রভাব না ফেলে। এ সময় ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হওয়ার নির্দেশ দেন তিনি। আমরা যদি এত ডিপোজিট দিই, সেই ডিপোজিটটাকে যদি আমরা ঋণ পর্যায়ে নিয়ে বৃহত্তর অর্থনীতিতে ব্যবহার করতে না পারি, সেখানে যদি অবদান করতে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্জনটা একটু খাটো হয়।
দীর্ঘদিন ঋণ কার্যক্রম সংকুচিত থাকায় অর্থনীতিতে গতি আসেনি। তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আরও বাণিজ্যিক ও লাভমুখী করার সময় এসেছে বলে মন্তব্য করেন গভর্নর। উচিত করতে হয়েছে সরকারিভাবে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশে অনিরাপদ খাদ্য গ্রহণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকিতে বছরে প্রায় ৩৫,০০০ মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে ৫% মানুষ ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সোমবার ডাটাবেজে খাদ্যের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, অপর্যাপ্ত চাষযোগ্য জমি নিয়েই খাদ্যের যোগান দিতে হচ্ছে। ফলে ফসলি জমিতে সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ শরীরকে সুস্থ কর্মক্ষম রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন সুস্থ থাকা যায়, অন্যদিকে ডায়াবেটিস, ক্যান্সার ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগ প্রতিরোধে সহায়তা করে। কিন্তু বাস্তবতা হচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের ৩১% মানুষ। ৬৬% মানুষ পায় না পুষ্টিমানসম্মত খাবার। সোমবার জাতীয় খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এমন ভয়াবহ তথ্য তুলে ধরেন গবেষকরা। তারা বলেন, এর প্রধান কারণ কৃষি জমিতে ব্যবহৃত অতিমাত্রার সার বা কীটনাশক। অনুষ্ঠানে কৃষি সচিব বলেন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করতে হবে। ইতিমধ্যে 5 বছরের কর্মসূচি গ্রহণের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। আমাদের কৃষির সার্বিক উন্নয়ন, সার্বিক ব্যবস্থাপনা এবং কৃষির খাদ্য নিরাপত্তা একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এটা খুব জরুরি। এই ক্ষেত্রে শুধু আমরা যারা সরকারি কর্মকর্তা আছি শুধু তাদের ভূমিকা থাকলে চলবে না, সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, অনিরাপদ খাদ্যের সংকট নিরসনে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার ফসলি জমিতে সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টা। আমরা উৎপাদন বৃদ্ধির জন্য আমরা সার ব্যবহার করি, আমরা পোকামাকড় দূর করার জন্য কীটনাশক ব্যবহার করি। ওভারডোজের জন্য কিছু পরিমাণে এখানে খাদ্যের নিরাপত্তার দিকে কিছুটা দিকের মুখে আসছে। একটা সময় আসবে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় সেটা আবার একটা সীমিত পর্যায়ে চলে আসবে। এদিকে প্রথমবারের মতো শুরু হওয়া ডাটাবেস তৈরি কার্যক্রম খাদ্যের ঝুঁকি নির্ণয় এবং গবেষকদের গবেষণা কাজে সহায়ক হবে বলে প্রত্যাশা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 50 টাকা বাড়িয়ে 1356 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি জানায়, একই সঙ্গে অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে 2 টাকা 34 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের মূসক-সহ দাম প্রতি লিটার 62 টাকা 14 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 4 জানুয়ারি সবশেষ এলপি গ্যাস ও অটো গ্যাসের দাম নির্ধারণ করে বিইআরসি। দর্শকের পর্যায়ে দেখে নিতে চাই আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম। আমাদের কাছে কয়েকটি পত্রিকার শিরোনাম রয়েছে। প্রথম শিরোনামটি প্রথম আলো, তারা বলছে যে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে 3 দিন আগে যে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, সেটি নিয়ে আসলে উদ্বেগ নিয়ে রিপোর্টটি করেছে প্রথম আলো। পরের শিরোনামটি করেছে সমকাল, তারা বলছে যে রপ্তানি কমলো টানা 6 মাস। এরপরে শিরোনামটি আমরা দেখতে চাই, সেখানে কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে জুলাই গ্রাফিতির 10 টাকার নতুন নোট আসছে মঙ্গলবার। এরপরে শিরোনামটি আমরা দেখতে চাই শেয়ার বীজ, তারা শিরোনাম করেছে পুঁজিবাজারে শেয়ার দর বৃদ্ধির হাই ভোল্টেজ খেলা শুরু। দীর্ঘদিন অনিয়ম, দুর্নীতি এবং পরিচালকদের লুটপাটের কারণে চরম দুর্বলতার অবস্থায় থাকা বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দর কমলে হঠাৎ সেই শেয়ার দর অস্বাভাবিক বাড়তে দেখা যাচ্ছে। এরকম শিরোনাম বিষয়টি নিয়ে তুলে ধরে রয়েছে এই সংবাদটিতে। আমরা দেখতে চাই পরের শিরোনামটি করেছে বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে যে এনবিআর এর ওয়েবসাইটে এইচএস কোড ভিত্তিক আমদানি তথ্য প্রকাশ। এবং পরবর্তী কার্ড এবং সবশেষ কার্ডে আমরা দেখতে পাচ্ছি যে এবার 24 ঘন্টা কর্মবিরতির ডাক, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। দর্শক, এবার দেখে নিতে চাই মুদ্রা বাজারের আপডেট।
মুদ্রাবাজার আপডেটে আমরা যদি দেখি মুদ্রার বিনিময় মূল্য আজকে চলছে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে 123 টাকায় বিক্রি হচ্ছে, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় 166 টাকায় বিক্রি, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা এবং ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এবার জানাতে চাই স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। স্বর্ণবাজারের আপডেট যদি আমরা দেখি যে 22 ক্যারেটের স্বর্ণ আজকের দাম রয়েছে প্রতি ভরির দাম 22 ক্যারেটের দাম 2,51,184 টাকা, 21 ক্যারেটের দাম আছে 2,39,754 টাকা, 18 ক্যারেটের দাম 2,05,520 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 1,68,195 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা দাম কমেছে। 22 ক্যারেটের দাম আজকের বাজারে রয়েছে প্রতি ভরি 5,949 টাকা, 21 ক্যারেটের দাম 5,715 টাকা, 18 ক্যারেটের দাম 4,899 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম রয়েছে 3,674 টাকা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিতে চাই শেয়ার বাজারের সব অবস্থা। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচকই ভালো লেনদেন হচ্ছে এই মুহূর্তে, 3টি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,273 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচক সেটি 15 পয়েন্ট বেড়েছে অবস্থান করছে 1,071 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স 3 পয়েন্ট বেড়েছে অবস্থান করছে 2,021 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5,522 কোটি টাকা। 208টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে কমেছে 125টি এবং অপরিবর্তিত আছে 60টি কোম্পানির শেয়ারের দর। এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের শর্তে ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তির সিদ্ধান্তে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর ভারতীয় পণ্যের উপর শুল্ক 25 থেকে কমিয়ে 18% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে $500 বিলিয়ন মার্কিন পণ্য ও জ্বালানি কেনার প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি। সাধারণ মানুষ থেকে আইন প্রণেতা, জয়ের আনন্দে ভারত। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মীমাংসায় উচ্ছ্বসিত সব মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপের পরই ভারতীয় পণ্যের উপর শুল্ক 25% থেকে নামিয়ে 18% করার ঘোষণা দেয় হোয়াইট হাউস। এর আগে রুশ তেলের কারণে যে পারস্পরিক 25% বাড়তি শুল্ক ছিল তাও এখন স্থগিত। চুক্তির মূল শর্ত রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল নিতে হবে দিল্লিকে। ট্রাম্প জানিয়েছেন ভারত তাদের বাণিজ্য বাধা সম্পূর্ণ তুলে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য বাজার পুরোপুরি উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন এই সমঝোতায় দিল্লি কথা দিয়েছে তারা যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন জ্বালানি, প্রযুক্তি ও কৃষি পণ্য কিনবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক চুক্তির ঠিক এক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি ভারতীয় বাজারে ধস ঠেকাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই চুক্তিকে 140 কোটি মানুষের জয় হিসেবে দেখছেন মোদি। তবে যুক্তরাষ্ট্রের ছোট ব্যবসায়ীরা বলছেন আগে শুল্ক ছিল মাত্র 2.5%, এখন 18% হওয়ায় খরচ আসলে কমছে না। যদিও ট্রাম্পের এই ঘোষণার পর চাঙ্গা হয়েছে মার্কিন ও ভারতীয় শেয়ার বাজার। নীরব দাস, নিউজ 24। এই ছিল আজকের বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।